ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় জড়িতদের গ্রেফতারের প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম, শাহবাগ থানাও ঘেরাও। ওকে যে স্ট্যাপ করেছে তাকে এখন পর্যন্ত ধরা হয়নি, আর ওখানে শুধু 3 জন ছিল না, 10 থেকে 12 জনের মতো ছিল। যে মারা যাওয়ার পর আজকে 3 দিন তারা এখনো পর্যন্ত কোনো প্রকার চোখে পড়ার মতো উদ্যোগ নেয়নি। আমরা আমাদের বন্ধুর হত্যার বিচার চাই। দাবি আদায় অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে ক্যাম্পাসে ফিরবেন না। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। রাজনৈতিক দল কেউ কারো প্রতিপক্ষ নয়, মন্তব্য নজরুল ইসলামের। নিজের ভোট নিজে দিতে পারে সে ব্যবস্থার আহ্বান জয়নুলের। নিত্যপণ্য সহ সব ধরনের সবজির দাম স্থিতিশীল। গরু মুরগির মাংসের দাম না বাড়লেও চড়া মাছের বাজার বেড়েছে এলাচের দাম। ফারাক্কা বাঁধের কারণে দেশের কয়েক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। পানি বন্টন চুক্তির মেয়াদও শেষ হয়ে এলেও নবায়নে নেই দৃশ্যমান আলোচনা। যুদ্ধবিরতির সময়সীমা 18 মে পর্যন্ত বাড়ালো ভারত পাকিস্তান। সীমান্তে উত্তেজনা নিরসনে শিগগিরই আলোচনায় বসার আভাস দুদেশের। এবং সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিতে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচ শুরু বিকেল 4:30টায়। জয় পেতে আত্মবিশ্বাসী যুবারা। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শামের হত্যাকারীদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করেছে তারা। দুপুরে থানা ঘেরাও কর্মসূচি পালন করতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসেন শিক্ষার্থীরা। সেখানে শাম্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন তারা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সদস্যরা থানার ভেতরে প্রবেশ করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শাম্য হত্যাকারীদের গ্রেফতার নিয়ে আলোচনা করেন তারা। এর আগে বেলা 11:30টার দিকে রাজু ভাস্কর্যের সামনে শাম্য হত্যার প্রতিবাদে সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেই প্রতিবাদ কর্মসূচি থেকে দেয়া হয় 48 ঘন্টার আলটিমেটাম। হত্যাকারীকে ধরা হয়ে গিয়েছে, আমরা সেটা আসলে মনে করছি না যে এখনো ঠিকভাবে ধরা হচ্ছে বা স্বচ্ছতা নিশ্চিত হয়েছে, এজন্য আমরা সেখানে এসেছি। আমরা বেশি কিছু চাইতে আসিনি আপু। আমাদের এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, কোনো বিশেষ ব্যক্তি স্বার্থ নেই। আমরা আমাদের বন্ধুর হত্যার বিচার চাই। 4 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানী কাকরাইলে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শুক্রবার সকালেও রাজপথ ছাড়েননি তারা। শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবি, সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে ক্যাম্পাসে ফিরবেন না তারা। দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড় বলে মন্তব্য করেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। বিস্তারিত তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। 4 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বেলা 11টার পর শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশ নেন সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা। বন্ধ করে দেয়া হয় মৎস্য ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন পর্যন্ত সড়কটি। 3 দফা দাবি নিয়ে এখানে বসেছি, কিন্তু এখন আমাদের 4 দফা দাবি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দিক নির্দেশনা না আসায় দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কিন্তু প্রশাসন থেকে কোনো প্রকার সাড়া পায়নি, তো আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো প্রকার সাড়া না পাচ্ছি এবং আমাদের দাবিগুলো আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই যমুনাতে অবস্থান করব। আমাদের যতদিন দাবি না হয় ততদিন আমরা এখানে অবস্থান নেব, শান্তিপূর্ণভাবে অবস্থান নেব। এতে যদি আমাদের হামলা করা হয়, নির্যাতন করা হয়, আমরা এখানেই বসে থাকব। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন বলেন, দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড়। সুস্পষ্ট ঘোষণা ছাড়া ক্যাম্পাসে ফিরবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। আমাদের সবার বক্তব্য থাকবে একটি, সেটি হলো আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরব না। 70% শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা।
4 দফা দাবিতে রাজধানী কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তুহিন, সেখানে এখন কি অবস্থা দেখছেন, কি বলছেন শিক্ষার্থী ও শিক্ষকরা, জানাবেন। ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে তাদের 3 দফা দাবি, সেই সাথে নতুন একটি দফা যুক্ত হয়ে 4 দফা দাবিতে পরিণত হয়েছে। সেই আন্দোলন কিন্তু আজকে তৃতীয় দিনের মতো কিন্তু চলছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। আমরা দেখছি যে আসলে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু যত বেলা গড়াচ্ছে তারপর থেকে কিন্তু আসলে আস্তে আস্তে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু বেড়েছে। সেই সাথে সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও কিন্তু উপস্থিতি আমরা দেখেছি যে সকালবেলা থেকে কিন্তু তারা এই পুরো সড়কটিকে কিন্তু বন্ধ করে দিয়ে তারা সেই দাবির পক্ষে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3টি দাবি তাদের, যেটি হলো যে তাদের যে আবাসন ব্যবস্থা সেটি নিশ্চিত করা, সেই সাথে তাদের শিক্ষাবৃত্তি, একই সাথে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের যে বিষয়টি, সেই বিষয়গুলোর যৌক্তিক সমাধানের জন্য তারা বলছেন যে দীর্ঘ প্রায় 20 বছর ধরে তারা এই আন্দোলন করে আসছেন বিভিন্নভাবে, শান্তিপূর্ণভাবে। এর আগের যে সরকার ছিল তাদের কাছেও এই বিষয়গুলো তাদেরকে জানানো হয়েছে এবং শান্তিপূর্ণভাবেই তারা প্রত্যেকটি মন্ত্রণালয় এবং ইউজিসি থেকে শুরু করে সবার কাছেই তারা ধর্ণা দিয়েছে। কিন্তু কোনো ধরনের সুফল না মেলায় তারা কিন্তু এই রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে। জানেন যে গত 14 তারিখে তখন তারা যখন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা লং মার্চ শুরু করে, ঠিক তখন আমরা দেখেছি যে বাসভবনের সামনে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তো তারাও এখন আবার নতুন করে যে ধারাটি তারা যুক্ত করেছেন, সেখানে তারা বলার চেষ্টা করেছেন যে যারা এই আন্দোলনে, অর্থাৎ এই শান্তিপূর্ণ আন্দোলনে যারা বাধাগ্রস্ত করেছে, পুলিশ হামলা করেছে এবং তাদেরকে খুঁজে বের করে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, এইটাও কিন্তু তারা এখন যুক্ত করেছে। তো এই মিলে আসলে তাদের 4টি তাদের দাবি রয়েছে, সেই দাবিগুলো তারা বাস্তবায়নের পক্ষে তারা কিন্তু অবস্থান করছেন। তবে কিছুক্ষণ আগে শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে তারা এই আন্দোলনের সাথে আছেন এবং তারাও যেটি বলছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে এবং ইউজিসি বলেন, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় বলেন, অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় বলেন, কোথা থেকে কিন্তু তাদেরকে কোনো ধরনের কোনো আশ্বাস দেওয়া হয়নি এবং তারা বলছেন যে আসলে তারা এবার কোনো আশ্বাসে নয়, তারা বাস্তবায়ন করেই তারা আসলে এখান থেকে ফিরবেন। তবে আমরা জানি যে এখানে যখন আজকে তাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল 11টার সময় এখানে তারা সাবেক শিক্ষার্থীদের সহ তারা এখানে গণজমায়েত করবেন, তারপরে জুমার নামাজের পরে তাদের কিন্তু অনশন কর্মসূচিতে যাওয়ার কথা ছিল। সেই কর্মসূচি কিন্তু এখন শুরু হবে হয়তো কিছুক্ষণের মধ্যেই। আমরা দেখেছি যে প্রচণ্ড রোদের মধ্যে শিক্ষার্থীরা কিন্তু তারা অবস্থান করে আছেন। পুরো সড়কটি মৎস্য ভবন থেকে শুরু করে প্রধান বিচারপতির বাসভবনের যে সামনের যে সড়কটি, পাশ দিয়ে যে সড়কটি গেছে, পুরো সড়কটি কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং এই সড়কে তারা এক পাশে অবস্থান করে তাদের যে দাবি, সেই দাবির পক্ষে তারা স্লোগান দিয়েছেন। অনেক শিক্ষার্থী বলার চেষ্টা করেছেন, এর আগেও অনেকবার দাবি পূরণে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু তার বাস্তবায়ন হয়নি, যে কারণেই কিন্তু তারা এখন বলছেন যে তারা এই বাস্তবায়ন করেই তারা ঘরে ফিরবেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যখন শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের উল্টো পাশে অবস্থান করছেন, আর ঠিক তার ওই পাশেই কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্যদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই সাথে সেনা সদস্যরাও কিন্তু আসলে অবস্থান নিয়ে আছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের অনেকটাই শান্তিপূর্ণ যে কর্মসূচি সেটি কিন্তু চলছে। তবে যেহেতু গত 2 দিন ধরে আসা 3য় দিনের মতো চলছে, তাদের শিক্ষার্থীদের অবস্থান এইটাই, তারা সর্বশেষ যেটি জানিয়েছেন যে তারা আসলে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই সড়ক এবং রাজপথ তারা ছাড়বে না। তো এই ছিল আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ তথ্য আমার কাছে। তুহিন, ধন্যবাদ আপনাকে। 4 দফা দাবিতে রাজধানী কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দল কেউ কারো প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশের মানুষ যেন মৃত মানুষের ভোট থেকে মুক্তি পায়, নিজের ভোট যাতে নিজে দিতে পারে সে ব্যবস্থা করতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক।
ফাহিম ইউসুফের প্রতিবেদনে জানাচ্ছেন মাহবুব তামিম। লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় তার স্মৃতিচারণ ও অবদান তুলে ধরা হয়। আলোচনায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সংকট নিরসনে সরকার প্রধানের দায়িত্ব হলো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। দেশের চলমান রাজনৈতিক সংকটটা দূরীভূত করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে আপনার এখন গুরু দায়িত্ব একটি, এদেশের মানুষের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। কোন নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজনে নির্বাচন বিলম্ব না করার আহ্বান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তি থাকার কোনো যৌক্তিকতা নেই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? কারো গোছানোর জন্য সময় দরকার, কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার। সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার, এটা বিলম্বিত হবে। দেশের রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রের গতিশীলতা ধরে রাখতে নির্বাচনে কোনো বিকল্প নেই বলেও জানান নজরুল ইসলাম খান। জুলাই আগস্টে লড়াই। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। রাজধানী বাজারে নিত্যপণ্য সহ সব ধরনের সবজির দাম স্থিতিশীল রয়েছে, এতে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। মশলার বাজারে এলাচির দাম বাড়লেও নিয়ন্ত্রণ রয়েছে অন্যান্য মশলায়। গরু মুরগি মাংসের দাম না বাড়লেও চড়া রয়েছে মাছের বাজার। এইচ হিমেলের রিপোর্ট। রাজধানী কাউরান বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। বেগুন, টমেটো, পটল, শসা এমনকি লেবুর দামও রয়েছে সহনীয় পর্যায়ে। বাজারে নিত্যপণ্যের দাম কম থাকায় স্বস্তি প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা। বর্তমানে যা পাচ্ছি অনেক আমাদের সুযোগ সুবিধা সকল ধরনের বাজারপাতি একটু দাম টাম কম পাচ্ছি আর কি। গত সপ্তাহ তুলনায় কিছুটা কম। এইভাবে থাকলে মনে করেন মোটামুটি সাধারণ যারা আমরা মানুষ আছি চলতে পারবো, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে তো আর চলার মতন কোনো রাস্তা থাকে না। বিক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় কম দামে বিক্রি করছেন সবজি। কালকে ভেন্ডি বেচছি 30 টাকা, আজকে ভেন্ডি 20 টাকা। কালকে বটবটি বেচছি 60, আর বটবটি বেচতেছি 40 টাকা। কালকে পটল বেচছি 40, আজকে 40-এ নিটুলে আছে। মানে পটলের মধ্যে বেশ কম আছে, 30 টাকা আছে, 40 টাকা আছে। কালকে বেগুন বেচছি 60 টাকা, আজকে বেগুন 40 টাকা। এখন মোটামুটি অনেক কমতেছে বাজার, আগের থেকে অনেক কম, আমদানি হয় বেশি, তাই মানে মালের দাম কম আছে। মাংসের দাম নিয়ন্ত্রণ থাকলেও মাছের দাম দিন দিন বেড়েই চলছে। ঈদুল আজহাকে সামনে রেখে ভিড় লক্ষ্য করা যায় মশলার দোকানে। এলাচির দাম বাড়লেও অন্যান্য মশলার দাম রয়েছে নিয়ন্ত্রণে। সামনে তো কোরবানিতে মশলার চাহিদা বেশি থাকে, তো এলাচি, দারচিনি, লং, গোলমরিচ এগুলোর চাহিদা বেশি অনুযায়ী দাম বাড়ছে, খালি এলাচির দামটা বেশি। আর নাহলে জিরা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলোর দাম স্থিতিশীল আছে। আমাদের বাংলাদেশে 90% মশলা আমদানি করতে হয়। এই আমদানি যদি ভালো থাকে তাহলে দাম স্থিতিশীল থাকবে, দাম কমার সম্ভাবনা বেশি। কাঁচামাল সহ নিত্যদিনের সকল পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে সরকারের নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান সাধারণ ক্রেতারা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। কখনো খরা, কখনো বন্যা, সঙ্গে নদী ভাঙনের দুর্ভোগ। ফারাক্কা বাঁধের কারণে এমন পরিস্থিতি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে। পানির ন্যায্য হিস্সার দাবিতে 1976 সালের এই দিনে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী শুরু করেছিলেন লং মার্চ। পানির ন্যায্য হিস্সা পেতে বিভিন্ন সময় সমঝোতা আর চুক্তি হলেও পরিস্থিতি বদলায়নি। এখনও চুক্তি আর পানির হিস্সা রাজনীতির উপজীব্য। তারেক রহমানকে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। বাংলাদেশে প্রবেশের আগে গঙ্গা নদীতে ফারাক্কা বাঁধের কারণে দেশের কয়েক কোটি মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত। সেচের পানির অভাবে বাধাগ্রস্ত হয় চাষাবাদ। ফারাক্কা বাঁধ চালুর মাত্র 1 বছরেই এর প্রভাব পড়তে শুরু করে বাংলাদেশের পদ্মা এবং পদ্মার শাখা নদীগুলোর প্রবাহের উপর। এই বাঁধের কারণে আমাদের ফসল হচ্ছে না, বন্যায় ডুবে যায়, ভেসে যায়, মেলা অসুবিধা। বন্যার সময় বাঁধের দরকার নাই, ডুবে যায়, বাড়ি ঘর, গরু বাছুর সব ভেঙে যায়। পানির ন্যায্য হিস্সা মিলছে না এমন অভিযোগ শুরু থেকেই। চুক্তির মেয়াদও শেষ হয়ে আসছে, যার নবায়নে দৃশ্যমান আলোচনা নেই। ফলে হতাশা বাড়ছে নদী ও পরিবেশ নিয়ে কাজ করেন এমন কর্মীদের। 35,000 কিউসেক পানি আমাদের পাওয়ার কথা, সেটা কিন্তু আমরা পাইনি। এটা কিন্তু বিভিন্ন কাগজে কলমে আসছে, কিন্তু আমাদের যথাযথ তথ্য উপাত্ত যদি আমরা জাতিসংঘ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যদি এগুলো তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের হবে। এখন পর্যন্ত সরকার আন্তর্জাতিক মঞ্চে আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যার দাবি করে কোনো জোরালো অবস্থান নেয়নি। দ্বিপক্ষীয় আলোচনাতেও নেই ফারাক্কা ইস্যু। জাতিসংঘ, সার্ক, বিমস্টেক বা অন্যান্য প্ল্যাটফর্মে এই ইস্যু উপস্থাপন করে আন্তর্জাতিক জনমত গঠনে এখনই উদ্যোগ নেয়ার তাগিদ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।
জাতীয় পর্যায় থেকে আমাদের আন্তর্জাতিক পর্যায়েও নিয়ে যেতে হবে। এই কারণে যেমন সরকারের ভূমিকা রয়েছে, সেই সাথে সাথে সিভিল সোসাইটি বা সুশীল সমাজেরও কিন্তু ভূমিকা রয়েছে। চুক্তি শেষ হবে 2026 সালে। তবে এখন থেকেই পরবর্তী চুক্তির বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা শুরুর তাগিদ নদী গবেষকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বিচার, সংস্কার ও নির্বাচন, এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশকে একটি উত্তরণের দিকে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 50 বছর উপলক্ষে গণসংহতি আন্দোলনের সমাবেশে একথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ না করার পাশাপাশি সুস্পষ্ট রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করলে নিজেদের অবস্থানকে দুর্বল হবে। ভারতের আধিপত্যকে উল্টে দেওয়া হবে। ভারতকে আমরা পরিষ্কার করে বলেছি আগেও, এই দেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন, আর বন্ধুত্ব যদি চান, সত্যিকার অর্থে করতে চান, তাহলে সমতার মর্যাদার ভিত্তিতে করেন। কারো অধিকার হরণ করে বন্ধুত্ব হয় না, সেইটাকে দাসত্ব বলে। যে আমাদের অধিকার হরণ করছে, আমাদের প্রতি মুহূর্তে ঠকাচ্ছে, তাদেরকে যদি আমরা বন্ধু ভাবি, তাহলে আসলে আমাদের শারীরিক ভাবেই আমরা কেবল দাস নই, মানসিক ভাবে আমরা দাস। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। শুক্রবার ভোর 6টা থেকে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। অগ্রিম টিকিট অনলাইন ও অফলাইন দুভাবে কিনতে পারবেন যাত্রীরা। বাস মালিকদের সংগঠন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী 29 মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। ভোর 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে অগ্রিম টিকিট বিক্রি। এর আগে গত 14 মে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্তের কথা জানিয়েছিল বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। অপরিকল্পিত নগরায়নের ফলে বাড়িঘর ও রাস্তা নির্মাণের জন্য ইটের চাহিদা বৃদ্ধি, সরকারের দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, কৃষিজমি সংরক্ষণের আইন প্রয়োগে শৈথিল্যতা এবং ইটভাটা মালিকদের মুনাফা অর্জনের ইটভাটা নির্মাণের প্রতিযোগিতার ফলে দেশের কৃষি জমি দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি নূর মোহাম্মদ তালুকদার। শুক্রবার অবৈধ ইটের ভাটা বন্ধ, কৃষিজমি ধ্বংস করে উন্নয়ন ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং কৃষিজমি ধ্বংস করে পাথর উত্তোলনের প্রতিবাদে নাগরিক সমাবেশ আয়োজনে এসব কথা বলেন তিনি। বলেন, এ বিষয়ে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে পরিবেশ হুমকির মধ্যে পড়বে। বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন 1995 ও কৃষিজমি সংরক্ষণ নীতি 2020 আইন থাকার পরও এটি বাস্তবায়নে সরকারের অবস্থান দুর্বল। এই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি। বাংলাদেশের বর্তমানে যে পরিবেশ, এতে জীবনের ঝুঁকি নিয়ে আসছি, আগামী প্রজন্মকে আমরা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি আমাদের বিভিন্ন এগুলোর জন্য সরকারের কিন্তু আইন আছে, কিন্তু যারা আইন প্রয়োগ করবেন তাদের দেশের প্রতি যে মায়া বা দেশের প্রতি যে দায়িত্ববোধ, এইটার আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অভাব দেখতেছি।